তাকে জবাই করা হয়েছে এই একটা অজুহাত খাড়া করা হচ্ছে। আর করেছে কারা, সেটা সনাতনী হিন্দুদের ওপরে চাপানো হয়েছে, যারা ইসকন ভক্ত। আমার কথা হচ্ছে যে হিন্দু ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির জন্য আন্দোলন করে রাজপথে নেমে এক মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়, যার জন্য আদালত থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর 10 দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তরুণ ঘোষ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে দেখব আজকের ভিডিওর বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা জরুরি খবর দেওয়ার জন্য একটা ছোট ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। সেটা হচ্ছে চট্টগ্রাম নিয়ে। চট্টগ্রামে যারা হিন্দু আছেন তারা কিন্তু আজ রাতের জন্য, এখন আজ রাত নয়, আগামী কয়েকদিনের রাতের জন্য কিন্তু আপনারা সাবধান থাকুন। আজকে রাতে তো বটেই, আজকের পর থেকে প্রতিটা দিন আপনারা সাবধানে থাকুন। কারণ যে ঘটনাটা আদালতে ঘটেছে, যে উকিলটি, শিক্ষানবিশ উকিলটি মারা গেছেন, দুঃখজনকভাবে মারা গেছেন, তাকে জবাই করা হয়েছে এই একটা অজুহাত খাড়া করা হচ্ছে। আর করেছে কারা, সেটা সনাতনী হিন্দুদের ওপরে চাপানো হয়েছে, যারা ইসকন ভক্ত। আমার কথা হচ্ছে যে হিন্দুরা কোনোদিন জবাইতে বিশ্বাস করে না, প্রথম কথা। আর হিন্দুরা মেরেছে এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে। সে খবরটা বিভিন্ন প্রকারে মানে সমাজ মাধ্যমেই ছড়িয়ে গেছে, এবং সমাজ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি এবং কনফার্ম হয়েছি যে এটা বিএনপির কোন সমর্থকের ছোড়া ঢিলে তার মাথাটা ফেটেছিল। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার একটা ছবিও দেওয়া হয়েছে, কিন্তু কোনো মৃতদেহের ছবি তো আর ইউটিউবে দেওয়া যায় না। সেখানে দেখা যাচ্ছে যে তার সারা শরীরে রক্তে ভেজা, মাথাতেও রক্ত পড়ছে। সেখানে মানে রক্তটা মাথা থেকে হয়েছে। স্টিল পিকচার একটা ভিডিও আছে, কিন্তু গলায় কোনো রক্তের দাগ নেই। তো যাই হোক, এটাকে একটা অজুহাত খাড়া করা হয়েছে। এবং দ্বিতীয় অজুহাত যেটা খাড়া করা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দুরা নাকি কোনো মসজিদ আক্রমণ করেছে। এইরকম একটা ভুয়ো খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং হিন্দুদের মারার জন্য, একটা রিটালিয়েট করার জন্য একটা তো গ্রাউন্ড চাই। এই গ্রাউন্ডটা এখন তৈরি করা হচ্ছে। আজকে রাত্রিবেলা, খুব সম্ভবত আজকে রাত্রিবেলা, এরা লাইট অফ করে দিয়ে আপনাদের ওপরে সমস্ত ঝাঁপিয়ে পড়বে। তার জন্য বাইরে থেকে সমস্ত মাদ্রাসার ছাত্রদের জোগাড় করা হচ্ছে, হিজবুতি ছাত্রদের জোগাড় করা হচ্ছে। আপনারা সবাই সাবধান হয়ে যান। সাবধান হয়ে গিয়ে যে যার নিরাপদ স্থানে আপাতত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করুন। আগামী কয়েকদিন, আমি বারবার করে বলছি, যত দিন যাবে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। এরা একটা জাতিগত দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আরো অস্থির করার জন্য। আপনারা সাবধান হন। চিন্ময় প্রভুর যে অ্যাড্রেসটা করেছেন আপনাদের প্রতি, সেই অ্যাড্রেসটার অন্তত বান রাখুন। আমি এই অ্যাড্রেসটা আবার এখানে জুড়ে দিচ্ছি, আপনারা একটু শুনে।
পরিণত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন। এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। তিনি যা বলছেন সেটা হচ্ছে আপনারা সবাই শান্ত থাকুন, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজেদের নিরাপত্তার ব্যবস্থাটুকু আগে করুন। আমি প্রথমেই বলেছিলাম যে এমন কোনো কাজ করবেন না, উত্তেজনা আপনারা সৃষ্টি করবেন না, যাতে অপর পক্ষ যাতে সুযোগটা নিতে পারে। অলরেডি যথেষ্ট বিক্ষোভ টিক্ষোভ হয়েছে এবং ঠিক আছে, সেটা আন্দোলন বিক্ষোভ হতে পারে, কিন্তু যে ঘটনাটা এরা ঘটাতে চাইছে সেটা কিন্তু খুব মারাত্মক ঘটনা। সুতরাং আপনারা কিন্তু খুব সাবধানে থাকুন, খুব নিরাপদ স্থানে থাকুন। আজকে রাত্রির থেকে আপনারা নিরাপদ স্থান খোঁজার ব্যবস্থা করুন, দরকার হলে জঙ্গলে গিয়ে থাকুন, কিন্তু বাড়িতে থাকবেন না, বাড়িতে কেউ থাকবেন না। কেউ বলতে পুরুষ মানুষ যারা আছে, শিশু বাদ দিয়ে, মহিলা বাদ দিয়ে পুরুষ মানুষ যারা আছে তারা কিন্তু কেউ থাকবেন না, আপনারা সমস্ত নিরাপদ স্থানে চলে যান। আর একটা খবর আমার কাছে এসছে, কিন্তু আমি সেটাকে কনফার্ম করতে পারছি না। আমি কনফার্ম করতে পারছি না বলে আমি কিন্তু গ্যারান্টি দেব না, কিন্তু খবর একটা এরম এসছে যে কাল রাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে তুলসী গ্যাবার্ডের একটা কথাবার্তা হয়। কি কথা হয়েছে আমি জানি না, আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে নাকি আজকে সকালবেলা নাকি তুলসী গ্যাবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন, কিন্তু আবার বলছি এই খবরের কোনো সত্যতা আমি এখনো জানতে পারিনি, মানে ক্রস চেক করে আমি এখনো সত্যতা জানতে পারিনি। এটুকু খবর আমার কানে এসছে, আমি আপনাদের বললাম, কিন্তু এই খবরের উপর এখনই কোনো বিশ্বাস করবেন না যতক্ষণ না আমি কনফার্ম করছি। আমি কিন্তু কনফার্ম করছি না, খবর একটা কানে এসছে, সেই খবর আমি কনফার্ম করার চেষ্টা করছি। সেই চেষ্টার কথাটা আমি আপনাদের বললাম যে চিন্ময় প্রভুকে সম্মানের সঙ্গে যত তাড়াতাড়ি রিলিজ করা যায়, জামিন দেওয়া যায়, এবং তার ওপরে যে সমস্ত রাষ্ট্রদ্রোহের মামলাগুলো করা হয়েছে সেগুলো যাতে নাকচ করে দেওয়া হয়, তার জন্য তুলসী গেবার্ড নাকি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং ফোন করে এটা নাকি বলেছেন যে ইউএস খুব ক্লোজলি মনিটর করছে এই ঘটনা, বাংলাদেশের ঘটনাগুলো, ভবিষ্যতে সেই অনুযায়ী যেরকম বাংলাদেশ কাজকর্ম করছে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের ওপরে কিন্তু ভারত ইউএস সেরকম ভাবেই তার কাজকর্ম বা করবে, ডিসিশনগুলো নেবে। এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এখনো পর্যন্ত আমি কনফার্ম করতে পারিনি ডক্টর ইউনূসের সঙ্গে সত্যিই কথা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমি পরবর্তীকালে আবার ভিডিওতে আমি আপনাদের বলবো চিন্ময় প্রভুর ব্যাপারে কোনো কথা আদৌ হয়েছে কিনা, আমি সেটাও কনফার্ম করব। সবাই সাবধানে থাকবেন এবং নিরাপদ। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, এটি আসলেই আমাদের একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে আমাদের এটা উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশের সকল মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বসবাস করছি। বাংলাদেশে কেন হঠাৎ করে হিন্দুদের উপরে এই 5 তারিখের পর থেকে কেন হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন শুরু হলো এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরে লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে ফিজিক্যালি পিটানো হচ্ছে, মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, কেন হচ্ছে আর উদ্দেশ্য কি, কারা এগুলো করছে? সো বেসিক্যালি এই 5 তারিখের পর থেকে 5 তারিখে এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে
একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে, একটি ইসলামিক জঙ্গি বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেটা 100% এরা ইসলামিক বিপ্লবী রাষ্ট্র গঠন করতে পারে নাই। সো এখন ওরা যেটা চাচ্ছে যে সেটা হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ, বেসিক্যালি এই তিনজনের নেতৃত্বে ওরা যেটা চাচ্ছে যে ইউনূসকে সামনে রেখে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। সো এখন ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে জঙ্গি আসিফ, মাহমুদ এবং নাহিদরা আছেন এবং তাদের গুরু ফ্যাসিস্ট ইউনূস, ওনারা মনে করছেন যে হিন্দুরা হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা হচ্ছে এই প্রজেক্টটি, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে হিন্দুরা হচ্ছে প্রধান বাধা এবং অন্তরায়। বিকজ বাংলাদেশে প্রায় মোর অর লেস অলমোস্ট 9 to 10% হিন্দু বসবাস করে, সংখ্যালঘু বসবাস করে। এখন এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে রেখে কখনই একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন পাকিস্তান, আফগানিস্তান, এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওরা বেসিক্যালি চাচ্ছে যে আফগানিস্তানের মতো একটি বিপ্লবী, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তালেবানদের মতো। কিন্তু এত বড় একটি হিন্দুদেরকে, সংখ্যালঘু সম্প্রদায়কে রেখে এটা সম্ভব? এটা সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হচ্ছে যে টার্গেট করে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্বিচারে আক্রমণ করতে চায়, তাদের বাড়িঘর দখল করতে চায়, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় এবং ধীরে ধীরে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন এই হিন্দুরা যেন বাংলাদেশ থেকে পালিয়ে, যেমন 71-এর মুক্তিযুদ্ধের পরে অনেক হিন্দু, কিন্তু একটা বিশাল অংশের হিন্দু কিন্তু ভারতে চলে গিয়েছে। সো এখন এদের মূল টার্গেট হচ্ছে যে ওরা যে ইসলামিক জঙ্গি রাষ্ট্র, বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, সেই জন্য ওদের এই হিন্দুদেরকে রেখে এরা কখনোই এটি করতে পারবে না, সম্ভব হবে না। এই জন্য এদের মূল টার্গেট হচ্ছে যদি হিন্দুদেরকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি করে, একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে যদি মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে দেওয়া যায়, সাধারণ মুসলমানদেরকে যদি উস্কে দেওয়া যায়, তাহলে এই ইসলামিক জঙ্গি বিপ্লবী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। কারণ 90% মুসলমান যদি 10% মুসলমানের উপর আক্রমণ করে, তারা কখনো টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে এদের আসিফ, নাহিদ, মাহফুজ, যে এদের মূল টার্গেট। এখন এই টার্গেটটি পূরণ করার জন্য এরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং অলরেডি মাহফুজ বলে দিয়েছে যে একটি সশস্ত্র, নাহিদও বলে দিয়েছে যে একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি করতে হবে, সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তার মানে হচ্ছে ওরা বাংলাদেশে আর কোনো হিন্দু রাখতে চায় না। বাংলাদেশে হিন্দু রেখে ওদের যে ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র, সেটা করা সম্ভব হবে না। এই জন্য এরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে ওদের কিছু পলিসি আছে, সে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস একটি বড় ভূমিকা পালন করেছে। সেই ভূমিকাটা হচ্ছে যে শুধু এই বাংলাদেশে যে 5 আগস্ট যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আপনি একটি জিনিস দেখবেন যে কাউকে যদি পুলিশ যদি কাউকে আঘাত করেছে বা ছড়াগুলি ছুঁড়েছে, তা সে কিন্তু পালিয়ে যায়নি, সে বরং উল্টা আঘাত করতে এসেছে। তার মানে হচ্ছে যে 5 আগস্টে যে সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে যে পানি সরবরাহ করা হয়েছিল, যে মুগ্ধ নামে ছেলেটা যে পানি সরবরাহ করেছে, তাকে বেসিক্যালি লাইমলাইটে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে লাইমলাইটে আনা হয়েছে। এই পানির মধ্যে বেসিক্যালি এই পানিটা হচ্ছে ইসরায়েল থেকে একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল
বা এটাকে মেডিসিন বলতে পারেন, সেটা মিশানো একটা পানি। যে পানিটা মনে করেন যে আপনার, ধরেন আপনাকে যখন আপনি যখন অপারেশন করা হয় আপনাকে, বা কোনো রুগীকে যখন অপারেশন করা হয় তাকে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। দেখবেন যে অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কিন্তু সে অচেতন হয়ে পড়ে, তারপরে আপনি তাকে পুরো বডি কেটে ফেলেন, কি কেটে ফেলেন, সে কিন্তু টের পাবে না। একটা ওষুধের, বিন্দুমাত্র ওষুধের কি পাওয়ারফুল দেখেন। তারপর আরেকটা জিনিস যদি দেখেন যে করোনার ভ্যাকসিন, এই যে করোনার ভ্যাকসিন দেওয়া হলো, সেই করোনার ভ্যাকসিন কিন্তু আপনি দেখবেন যে এটার স্থায়িত্বকাল কিন্তু অনেক লম্বা, যে করোনাকে এটা প্রতিরোধ করতে সক্ষম হয়। এরকম পানি তো এরকম একটি মেডিসিন কেমিক্যাল মিশানো হয়েছে, যার ফলে এটা আপনাকে উত্তেজিত করে তুলবে। এটা আপনাকে মানে মনের মধ্যে এমন একটি ভাব, মন এবং চিন্তার মধ্যে এমন একটি ভাব তৈরি করবে যে আপনি আন্দোলন করতে চাবেন, আপনি ঝগড়া করতে চাবেন, আপনি মারামারি করতে চাবেন, আপনি বিপ্লব করতে চাবেন। এরকম একটা ভাব তৈরি হবে মনের মধ্যে। যেমন অ্যালকোহল খেলে মানুষের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়, এরকম একটা ভাব তৈরি করা হবে। আর এই বিষয়টি বেসিক্যালি সুদখোর মহাজন ইউনূস ইসরায়েলকে যে বিশাল পরিমাণে একটা ডোনেশন দিয়েছিল, সেই ডোনেশনের ডোনেশনের প্রতিদানে তাকে সেই পানিটি, কেমিক্যালযুক্ত পানিটি সরবরাহ করা হয়েছে, এবং সেই পানিটি আন্দোলনের সময় সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে সেটি দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার এই ছাত্রদেরকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না। যারা এই পানি পান করেছে তারা কোনোভাবেই থামবে না। তাদের ভিতরে একটি তাদের মগজ দোলাই করবে, তাদের ভিতরে একটি চিন্তা দেওয়া হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলিমদের প্রতিদ্বন্দ্বী, এই হিন্দুদের রেখে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়, ইসলামী বিপ্লবী রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। তখন ওরা সব হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই যে তাদের ভিতরে একটা কেমিক্যাল আছে, তাদের ভিতরে একটা মেডিসিন আছে, সেটা কাজ করবে এবং তারা হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং পরিকল্পিতভাবে দেখবেন যে এই যে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করছে, এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে মারামারি করছে। এই যে একটা গৃহযুদ্ধ, একজন আরেকজনের সাথে, গৃহযুদ্ধ মানে কি এক গৃহ আরেক গৃহের সাথে যুদ্ধ করা। এই যে যুদ্ধগুলো শুরু হয়েছে, তার মানে বাংলাদেশের অবস্থা আজকে কোথায়? তার মানে এটি কখনো থামানো যাবে না। ওদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে এই ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশে ওরা কোনো হিন্দু রাখবে না, হিন্দুদেরকে তাদের ধন সম্পদ সব লুটে নিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাথে থেকে কাজ করছে জামাত এবং অন্য অন্য আরো দু একটা ইসলামিক জঙ্গি সংগঠন। জামাত হচ্ছে এখানে মূল ভূমিকা পালন করতেছে। জামাত চাচ্ছে যে কোনোভাবেই, এখানে জামাতের শত্রু কিন্তু শুধু আওয়ামী লীগ না, জামাতের শত্রু বিএনপিও। জামাত কোনোভাবেই চাচ্ছে না যে বিএনপিও ক্ষমতা আসুক। জামাত চাচ্ছে যে বাংলাদেশে তাদেরকে দিয়ে একটি ইসলামিক, তাদের মাধ্যমে একটি জোট করে ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে। আর সেজন্য জামাত যদি এই কাজটি এখন করতে পারে টেকনিক্যালি, কারণ বাংলাদেশের কোনো হিন্দু তো জামাত ইসলাম করবে না। আপনারা চিন্তাটা দেখেন, ওদের চিন্তা হচ্ছে বাংলাদেশের কোনো হিন্দু কখনো জামাত করবে না। তো জামাত শিবির যদি না করে, তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে এই দেশে রেখে জামাত ইসলামী কিভাবে দেশের জঙ্গি রাষ্ট্র, ইসলামিক বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে? ইটস আ বিগ প্রবলেম। সো এই জন্য ওরা চাচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিদেরকে সামনে রেখে ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হিন্দুদেরকে গণহারে হত্যা করে, হিন্দুদের যত সম্পত্তি আছে সব লুটপাট করে এদেশ থেকে ওদেরকে বিতাড়িত করে দিয়ে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই জন্য বাংলাদেশে কত মানুষের প্রাণ যাবে, কি হবে, একমাত্র সৃষ্টিকর্তা জানে। আসুন আমরা এখন এই মুহূর্তে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে একমাত্র প্রার্থনা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে বাঁচাও, তাদেরকে বাঁচাও। অথবা আরেকটা কাজ করতে পারি, যদি এটি না করতে পারি আরেকটা কাজ করতে পারি, এটার সাথে সাথে আরেকটা কাজ করতে পারি, যে সেটি হচ্ছে সকলকে, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে, প্রগতিশীল চিন্তা চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষকে একসাথে হয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। নেমে এই
অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন সেটি সবচেয়ে এই দেশটাকে রক্ষা করতে হলে, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই শেখ হাসিনার মতো এরকম একটা বলিষ্ঠ নেতৃত্ব হাতে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। নয়তো কোনোভাবেই এই জঙ্গিবাদকে নির্মূল করা বাংলাদেশ থেকে সম্ভব হবে না। আপনারা দেখেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য কাজ করেছে, সেই জঙ্গিরা আজকে আবার প্রথম আলো এবং ডেইলি স্টারকে কিন্তু নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছে। তাদের পার্টি অফিসে, তাদের কার্যালয়ে যে আন্দোলন করছে এবং অন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ওরা কমপ্লিটলি একটা ইসলামিক বিপ্লবী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই জন্য কোনোভাবেই প্রগতিশীল বাংলাদেশে নারীদেরকে আমি একটা কথা বলবো, এদেশের নারী সমাজ, আমার বোনদেরকে একটি কথা বলবো, আমার মাদেরকে একটি কথা বলবো, আপনারা যে এই সমন্বয়কারীদের দ্বারা, এই আসিফ নাহিদ মাহফুজদের দ্বারা কত বড় প্রতারণার শিকার হয়েছেন, কিভাবে প্রতারিত হয়েছেন, আপনাদের নিজেদের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আপনাদের পরিবারের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আপনার সন্তানের, আপনার মেয়ের জীবন যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, সেটি হারে হারে একদিন টের পাবেন। যদি শেখ হাসিনা এই দেশের আবার প্রধানমন্ত্রী না হয়, এটি হারে হারে টের পাবেন। কিভাবে টের পাবেন জানেন? যখন এদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব প্রতিষ্ঠিত করতে যাবে, তখন ওরা বাংলাদেশে ওদের মূল টার্গেট হচ্ছে, আপনার মেয়েকে তো আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে দিতে পারবেন না, আপনার মেয়েকে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দিতে পারবেন না, বোরখা ছাড়া কেউ বাহিরে যেতে পারবেন না, আপনার মেয়েদেরকে আফগানিস্তানের মতো ঘরে রাখা হবে, হাত মৌজা পরানো হবে। আপনারা যে চাকরি করতেন শেখ হাসিনার আমলে, যে কোঠা ছিল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, ব্যাংক, বিমা, এভরি সেক্টরে মেয়েদের কি একটা প্রাধান্য ছিল। আপনারা কত সুন্দরভাবে চাকরি করতেন, জীবন ধারণ করতেন, পরিবারকে কন্ট্রিবিউশন করতেন, দেশকে কন্ট্রিবিউশন করতেন। এরা আজকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাদের গলার মধ্যে আপনাদেরকে হত্যা করা হবে, আপনাদের গলার চিপে ধরা হবে, আপনাদেরকে ইসলামী আইনে আপনাদেরকে দৌড়া মারা হবে। আপনারা আপনাদের কপাল নিজেরা পুড়েছেন। আপনারা আপনাদের কপালে, বাংলা ভাষায় যে আমরা আমাদের এলাকার ভাষায় যেটা বলে লড়া দশা, সেটা আপনারা ডেকে এনেছেন। যদি বাঁচতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, এখনই রাজপথে নেমে পড়ুন। এই জঙ্গি অপতৎপরতাকে রুখে দিয়ে শেখ হাসিনার যে সরকার, সেটা একটা সাংবিধানিক বৈধ সরকার। সেই সরকার যখন আসবে তখনই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। এছাড়া আর কোনো বিকল্প নাই দেশকে শান্তি রাখা, আপনার পরিবারকে শান্তি রাখা, আপনাকে শান্তিতে রাখার কোনো উপায় নাই। আপনার জীবন বিপন্ন হবে, আপনার পরিবারের জীবন বিপন্ন হবে, দেশ বিপন্ন হবে, পুরো সমাজ বিপন্ন হবে, গৃহযুদ্ধ হবে, দুর্ভিক্ষ হবে। আর একটা কথা আছে, নগর যখন পুড়ে দেবালয় রক্ষা পায় না। সারা দেশই যখন পুড়বে আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা আন্দোলন করেছেন ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আপনাদেরকে ভুল বুঝিয়ে, আপনাদের সাথে প্রতারণা করে আপনাদেরকে আন্দোলনে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সেই ভুল বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখেছেন যে বাংলাদেশের অবস্থা কি। একজন শেখ হাসিনা বাংলাদেশের কি অমূল্য সম্পদ, একজন শেখ হাসিনা বাংলাদেশের কি রত্ন ছিল, সেটা আপনারা হারে হারে এখন টের পাচ্ছেন। সো তাই আমি সবাইকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে রক্ষা করি, এই অপশক্তিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার একটি সোনার বাংলা বিনির্মাণ করি। সবাই ভালো থাকবেন। জয়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে যা যা ঘটেছে, বিভিন্ন পক্ষ তাতে যেভাবে রিয়্যাক্ট করেছে, সেটার সর্বশেষ নিয়ে একটু কথা বলতে চাই। এবং ধারণা করাই যায় সরকারের সাথে ভারতের সমস্যা আগের চাইতে আরও গভীর হচ্ছে বা গভীর হলো। সরকার কি করতে পারে এখন, বা সত্যি কি যথেষ্ট বেশি চাপ আরও সামনের দিনে আসতে যাচ্ছে?
সে আলাপটা একটু করে নিতে চাই। শুরুতে যেমন বলেছিলাম, উনি ইসকন নেতা, যদিও তাকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় ইসকন, যেহেতু তাকে ইসকন নেতা বলছে, আমরা এখন থেকে তাকে বলবো সেটাই, এবং সেই বহিষ্কারকে একটা নাটক হিসাবে আমরা দেখতেই পারি। যাই হোক, গতকাল এই ঘটনা ঘটার পর বেশ কয়েকটা বিষয় ঘটেছে। একটা হচ্ছে বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছিল। সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে কন্ডেম করেছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। আমি হুবহু একটু পড়তে চাই। এবং ডক্টর ইউনূসের সরকারের সময় এই একটা জিনিস যখনই হয়, তখন আমাদের নিজেদেরকে একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বলে মনে হয়। আগেও বলেছি, আবার একটু যোগ করে রাখতে চাই, খুবই রেভলিউশনারি কিছু না, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আগে যেহেতু আমাদের এখানে একটা সেবাদাসী ছিল ভারতের, আমাদের এখানে তথাকথিত সরকার প্রধান হিসাবে, এবং বাংলাদেশকে তিনি ভারতের কলোনিতে পরিণত করেছিলেন, তাই এ ধরনের বিষয় আমাদেরকে একটু অবাকই করে, কিন্তু রাইটলি এটা করেছেন। কিন্তু স্বাভাবিকভাবে ভারত এটা পছন্দ করবে না। আসবো সে জায়গায়, কিন্তু কি বলা হয়েছে মন্তব্যে, স্টেটমেন্টে, সেটা একটু পড়ি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যে বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের মনে থাকার কথা, শেখ হাসিনা বাংলাদেশকে যা তা করে ফেলছে, ভারত তখন সব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতো। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, যখনই ভারতের ব্রিফিং হতো জিজ্ঞেস করতো অভ্যন্তরীণ বিষয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার ঘটনায় কিছু মহল ভুলভাবে তুলে ধরছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশে জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল, তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের এই একই নজরে দেখা হয়। ভারতের বিবৃতিতে এসব সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। তারপর তিনি সব ক্ষেত্রেই সবার আচরণ, ধর্মীয় সব কিছু পালন করার সুযোগ আছে। এরপর বলছেন, সব নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে, এবং সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না, এবং এটা একটা বিচারাধীন বিষয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। মঙ্গলবার সাইফুল ইসলাম নামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটারও উল্লেখ করা হয়েছে। এখানে কয়েকটা, জনাব সাইফুল ইসলামকে যে হত্যা করা হয়েছে, এখানে কয়েকটা জিনিস সরকারকে একটু দ্রুত করা দরকার। মানে এই হত্যাটাকে হত্যা হিসাবে দেখতে হবে, এবং দেশে প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে, আমরা এর মধ্যে মিডিয়াতে অনেকগুলো ছবি দেখেছি, ধারালো অস্ত্র হাতে লোকজন ঘুরে বেড়াচ্ছে, এবং তারাই এটা করেছে মনে করার যৌক্তিক কারণ আছে। সরকারের উচিত হবে খুব দ্রুত দায়ী ব্যক্তিদের ধরে ফেলা, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণে এই ঘটনার সঠিক বিচার ঠিকঠাক মতো হবে না, এটা হতে পারে না। সরকারের অ্যাকশন খুব ভালোভাবে চলতে হবে, এতে নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের দেশের মানুষরা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো সেন্সিটিভিটির পরিচয় দিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে, এর আগে এমন হয়েছে, তুলনামূলকভাবে অনেক কম বিষয়েও মুসলিম সম্প্রদায়ের মানুষ, আবারও বলি, এরা আসলে ঠিক
মুসলিম সম্প্রদায়ের মানুষ না বলে এর মধ্যে প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে। হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেই তুলনায় এখানে যা ঘটেছে, ধরে নিলাম চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, কিন্তু সারা দেশে আরও বহু 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 জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, যে কোনোখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারত। কিন্তু কি অসাধারণ ব্যাপার, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি অন্তত সেই সময় পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি। আমাদের দেশের মানুষরাই চক্রান্তকে নষ্ট করে দেবে এই বিশ্বাস আমার ছিল। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, সেই 3টা দিন যখন বাংলাদেশের সরকার ছিল না। সেই অর্থে কোনো কিছুই হয়নি, কত কি হতে পারত, চুরি ডাকাতি হত্যা ধর্ষণ, অলমোস্ট কিছু হয়নি। অসাধারণ ব্যাপার। যাই হোক, এই প্রেক্ষাপটেই হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন সেটা তারা বিবৃতি দিয়েছেন, গতকাল সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করার ক্ষেত্রে তারা অনেক কথা বলেছেন, এর মধ্যে খুব আপত্তিকর মন্তব্যও আছে, আমি সেই জায়গায় আসব। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান, কিন্তু এর মধ্যে দুর্বৃত্তরা ঢুকে সব কাণ্ড ঘটিয়েছে। এই জায়গায় তিনি বলছেন, যিনি কথা বলছেন তিনি হলো সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সুমন রায়। তিনি বলছেন চট্টগ্রামে হিন্দু মনে করে আইনজীবীর উপরে হামলা চালানো হয়েছিল, এখন চট্টগ্রামে অন্য হিন্দু আইনজীবীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। খেয়াল করি আমরা, তারা এসব, আমি কোথাও যেন একটা দেখলাম, একটা স্টেটমেন্টও আছে যে ইসকন এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করেছে সাইফুলের হত্যাকাণ্ডের ব্যাপারে, কিন্তু এখানেও বলছেন হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমরা খেয়াল করব, তার মানে এটা স্বীকার করা হচ্ছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। সেটা কে করেছে আমরা সেই তর্ক সরিয়ে রাখি, এখনও কিন্তু ডিনায়াল তাদের মধ্যে। শুধু সেটা না, আমি খুব অবাক হয়েছি রয়টার্স যখন এই রিপোর্ট করেছে এটা নিয়ে, সেখানে বলা হচ্ছে, এক্স্যাক্টলি বলা হচ্ছে, আ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিলড অ্যামিড প্রটেস্ট আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাং, সেইড পুলিশ অফিসার লিয়াকত আলী। এই লিয়াকত আলীকে সরকার খুঁজে বের করতে হবে। এই লিয়াকত আলী বলছেন যে লয়ার যিনি খুন হয়েছেন তিনি দাসকে ডিফেন্ড করতেন, মানে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে এসেছেন, মানে তার লয়ারকে খুন করা হচ্ছে। সো ন্যারেটিভটা দাঁড়ালো এরকম, জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে। এগেইন হিন্দু সম্প্রদায়ের নেতারা যেটা বলছেন যে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে, মানে মুসলিমরা হত্যা করেছেন। সাইফুলকে হত্যা করার ক্ষেত্রে লিয়াকত আলীর বক্তব্য একই রকম, যে মুসলিমরাই তাকে হত্যা করেছে, তারা মুসলিম জানতো তার ভাষ্যমতে, কিন্তু তিনি যেহেতু জনাব চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়েছেন লয়ার হিসেবে, সে কারণে তাকে হত্যা করা হয়েছে। আমরা ডিসইনফরমেশনগুলো খেয়াল করব। এবং তারা আরও কিছু কর্মসূচি দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই যে এভাবে বলা ঠিক না, এই সংগঠনটা সব হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ননই, তাদের এই কর্মসূচি কি ঠিক হচ্ছে এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমি কথা বলতে চাই। যাই হোক, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে রাইটলি যে স্টেটমেন্ট দেওয়ার কথা সেটাই দিয়েছেন। এখন সমস্যা যেটা দাঁড়াবে, ভারত এই জিনিসগুলো ভালোভাবে নেয় না, আগেও নেয়নি। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে যেসব কথাবার্তা বলেছেন খুবই জেনারেল, খুবই নর্মাল একটা সার্বভৌম দেশের নেতার মতো কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন সীমান্ত হত্যা নিয়ে। অমিত শাহ যখন উল্টো ঝুলিয়ে রেখে বাঙালিদেরকে সাইজ করবেন বলছেন, সেটার বিরুদ্ধে কথা বলছেন, স্টেটমেন্ট দিয়েছেন। পূজার সময় যখন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্টেটমেন্ট দেয়, সেটার প্রতিবাদ হয়েছে। ঠিক একইভাবে এটারও প্রতিবাদ হয়েছে, হওয়ারই কথা। বলা বাহুল্য, ভারত এটা ভালোভাবে নেবে না, এবং সরকারের উচিত হবে এই ব্যাপারে প্রস্তুত থাকা। যেমন ধরি, সরকারের অ্যাকশন সোফার কি ঠিক আছে? আমাদের একটা কথা মনে রাখতে হবে, জনাব চিন্ময়কে সেখানে নিলে কি হতে পারে ধারণা তাদের থাকা উচিত ছিল, প্রস্তুতিও ছিল,
কিন্তু একটা অঘটন ঘটে গেছে, কিন্তু পরবর্তীতে যেগুলো হয় সেগুলো ভালোভাবে হওয়া দরকার। যেমন একটা জিনিস হওয়া জরুরি, আগেই বলেছি, সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এর সাথে কারা কারা জড়িত আমরা দাবি করছি, ধারণা করছি যৌক্তিকভাবেই, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও, স্বরাষ্ট্র উপদেষ্টাও এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন, এর মধ্যে দেশি বিদেশি চক্রান্ত আছে। আমরা তাই বিশ্বাস করি সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এর সাথে কোনোভাবেই জড়িত নন। সুতরাং এটার সাথে কারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা, এর সাথে কোথায় কোথায় লিঙ্ক আছে, কিভাবে লিঙ্ক আছে, কেমন লিঙ্ক আছে সেটা বের করতে হবে। শুধু তাই নয়, সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জাগ্রত করতে হবে। এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে, সারা দেশে এই ধরনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে। ধরুন চিটাগংয়ে যেহেতু ঘটেছে, সরকারের দু একজন উপদেষ্টা তো ওখানে চলে যেতে পারতেন, সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের সাথে, ওখানে অনেকগুলো শহরে অনেকগুলো এরিয়া বেসড ক্লাস্টার আছে, সেগুলো তো যদি যেতে পারতেন, সেগুলো যদি মিডিয়ায় দেখানো হতে পারতো, তাহলে এই বোধটা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হতো যে রাষ্ট্র তাদের পাশে আছে। তাদের সম্প্রদায়েরই কোনো বিপদগামী মানুষও যদি একটা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তারপরও তাদের রাষ্ট্র তাদের পাশে আছে। যদিও আমি আবারও বলছি, মুসলিম সম্প্রদায় যেভাবে রিয়্যাক্ট করেছেন এটা অসাধারণ। মানে একটু উল্টোটা চিন্তা করি, ভারতে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলিমরা হত্যা করেছে, কি হতে পারত? বিশেষ বিশেষ কিছু রাজ্য হলে তো অকল্পনীয় ঘটনা ঘটে যেত। তারপরও সরকারের এসব জায়গায় আর একটু কাজ করার স্কোপ আছে, এবং এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আশ্বস্ত হবে, একই সাথে গ্লোবালি সরকার এটা দেখাতে পারবে যে তারা হিন্দু সম্প্রদায় যাতে কোনো রকম কোনো ঝুঁকির মধ্যে নেই সেটা তারা নিশ্চিত করছেন। এবং এটা শুধু চিটাগংয়ে না, সারা দেশে এটা করার চেষ্টা তাদের দিক থেকে করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব চিন্ময় কি কাজ করেছেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, মানে তাকে যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে, আমি নিশ্চিত নই সেটা কোনটা। অনেকে বলছে সেটা ওই যে পতাকার ঘটনাটা, জাতীয় পতাকার ওপরে যে ইসকনের পতাকা ছিল, সেটা বিএনপির একজন নেতা মামলা করেছিলেন, পরে তাকে বহিষ্কারও করেছিল বিএনপি। যদি সেই মামলা হয়ে থাকে, এই রাষ্ট্রদ্রোহ মামলাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে, এইটাকে আমি রাষ্ট্রদ্রোহ, গ্রেফতার, এত কিছু ঘটনার মতো বিষয় মনে করি না। হয়তোবা সরকারের কাছে আর অনেক তথ্য আছে, কিন্তু যেহেতু একটা মামলা আছে, সরকার এই মামলার অধীনে তাকে ধরেছেন। কিন্তু আমি মনে করি এটা ভালো হতো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে গর্হিত অভিযোগ বা অপরাধের অভিযোগ আছে, সেটার ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করাটাই সবচেয়ে ভালো হতো। আমি নিশ্চিত যে সরকার এটা ওজন করেই করেছে। কিন্তু এখন জরুরি ব্যাপার হচ্ছে, এই ব্যাপারে যেহেতু ঘটনায় যেহেতু নেমে গেল, সরকারের উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছেন জনাব আসিফ। আমার আগের একটা ভিডিওতে বলেছি যে তাকে রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেফতার করা হয়েছে, সরকারের স্ট্যান্সটা নিয়েছে। এবং সাম্প্রতিক সময় ইসকন সংগঠনটার কার্যক্রম বা কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা আছে। সুতরাং সরকারের এই পদক্ষেপের মাধ্যমে এই সংস্থাটার কর্মকাণ্ড খতিয়ে দেখা দরকার। অনেকে দেখলাম স্ট্রেইট অ্যাওয়ে ইসকন বন্ধ করে দিতে হবে। আমি মনে করি এরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে সরকারের নেওয়া কোনোভাবেই উচিত হবে না। কিন্তু তাদেরকে হিসেব নিকাশের মধ্যে তাদেরকে একটু ইনভেস্টিগেট করা দরকার, তারা এক্স্যাক্টলি কী করছেন। পৃথিবীতে নানা রকম মুখোশ রেখে অনেক সংগঠন অনেক কাজ করে, যেগুলো আসলে সবসময় সেই দেশের জন্য ভালো কিছু না। সুতরাং ইসকনের যে আনুষ্ঠানিক পরিচয় আছে, তার বাইরেও তারা কোনো কিছুতে ইনভলভড কিনা বাংলাদেশে, সেটা একটু খতিয়ে দেখা তো দরকার আছে। এগুলো করা এবং এগুলো তথ্যপাত্রের ভিত্তিতে যদি সরকার এগুলোকে অ্যাস্টাবলিশ করতে পারে, তাহলে সরকার সব ক্ষেত্রে, এমনকি ভারতেরও, আমি বারবার বলছি, ভারতের শুধু সরকার বা রাজনৈতিক দলগুলো না, ভারতের মিডিয়া, ভারতের সিভিল সোসাইটি এবং আদার সিটিজেনের সাথেও সরকার এগুলোর ভিত্তিতে যোগাযোগ করা দরকার। তাতে ওদের সমাজে অন্তত এই বাস্তবতা নিশ্চিত হয় যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করার কারণেই শুধুমাত্র কাউকে গ্রেফতার করেছে। এটা একেবারেই ঠিক না। একজন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা দরকার, সেই হিসেবে তার উপরে এটা হয়েছে। কিন্তু বারবার বলছি, এটাকে প্রতিষ্ঠিত করতে পারতে হবে তথ্যপত্র এবং যুক্তির মাধ্যমে।
না হয় এটা আসলে খুব প্রোপাগ্যান্ডার মতোই মনে হবে। এটা সব সরকারই এভাবে বলে, অপরাধীর কোনো দল নাই, সুতরাং একই রকম শোনাবে। এই সরকারকে তার এই অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি। আমরা যে কাজ প্রশাসনকে, পুলিশকে, সরকারি দলের লোকজনকে করতে দেখি, সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা? যুবদল যে করেছে তার প্রমাণ আছে? কেন ওয়াই দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন? আপনি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয়। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ওয়াজ দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, তারা করেছে এটা। আর সেই সঙ্গে আপনার সেই ছেলেরা যারা আপনার হয়তো সেখানে ছিল তারা করেছে। যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না। তার মানে যুবদলের পার্টি কখনোই ছিল না। তার মানে bdnews24.com এর যে রিপোর্টটা আমরা পড়ছি, সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে ঠিক না? আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই। ওকে, আমরা 5 আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির। বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে, তাদের তো নির্বাচনও লাগে না। আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল, আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে, 80% দখল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন? যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি। আমি ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ, আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে। মেবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো, কবে কি বলেছে না বলেছে, এগুলো আমি খুব বেশি দেখি না। আপনাকে আমি সত্য কথা বলছি। আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে ইতিপূর্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে ছিল। তারা যদি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে, তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না। তো জামাতে ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা, বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভ নয়। আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ, আলোচনা, কথাবার্তা প্রাধান্য দিয়েছেন। যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম, মানে নাগরিক ঐক্যকে আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন? মানে আমি আর নাম না বললাম। খুবই ভালো। আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে। যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে, আমরা নিজেদের কাজ করার চেষ্টা করছি। আন্দোলন যেহেতু নেই, যুগপৎ আন্দোলনের বিষয়টা নেই, বাট উই আর ইন টাচ অলওয়েজ। আজকে তো মোস্তফা মসির সঙ্গে আমার কথা হয়েছে। আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি, আমার অফিসে বসে কথা বলেছি। উই আর ইন টাচ। আমরা বিষয়গুলো দেখছি, পর্যবেক্ষণ করছি। আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমরা গণতন্ত্রটা চাই, আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি। এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময়ে হবে? এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার? আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগপৎ আন্দোলনে যাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলোচনা শুরু করি, এটা ছিল আমাদের প্রায় 2-3 বছরের একটা প্রক্রিয়া।
2-3 বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং এটাতে এগিয়ে যাই। এখানে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব, আন্দোলন করার পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা। এই জন্য আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে এই ক্রাইসিস পিরিয়ডে, যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে, তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে। অন্য একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নে উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত? এটা আমার ব্যক্তিগত মত, আমি বলছি, আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে, তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে, সেটি এর চেয়ে সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই। আচ্ছা, পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে, এবং পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে, ইকোনমিক ক্রাইসিস, তার সবকিছুর মূলেই হচ্ছে দেয়ার ইজ নো পার্লামেন্ট। পার্লামেন্টে তো একটা শুধু পার্লামেন্ট না, এটা তো দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে, নিয়ন্ত্রণের মধ্যে আনে। তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার। নানাভাবে আমি আবার আপনাকে কোট করি, আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনাকে কোট করছি, আপনি বলছেন যে আমরা 111-এর গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না। আপনার সেই শঙ্কা কি বাড়ছে না? কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে 2 অক্টোবর দিয়েছিলেন, 3 অক্টোবর প্রকাশ হয়েছিল এটি। আমি এটা বলেছি এবং তখন খুব কনসাসলি বলেছি, এবং এখনো যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি, তাহলে আবার বলবো। কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে, যে এই ধরনের সময়গুলোতে এক্সট্রা যে ডিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে, তার সামনের দিকে এগিয়ে আসে, and they create problems for the peaceful transition to democracy. এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি, সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি। উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, কারা অন্তর্ভুক্ত হবেন, সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে। তো না, লেট মি ভেরিফাই। প্রথম যে কমিটি যখন গঠন হয়, তখন আমাদের কিছু প্রস্তাব ছিল, পরামর্শ ছিল, তার সবগুলো হয়েছে তাও না। কিন্তু পরবর্তীকালে আর কোনো উপদেষ্টার ইনক্লুশন বা এক্সক্লুশন, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি, করার প্রয়োজন হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই, যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে কোথাও যাচ্ছে না। না, ভালো হচ্ছে। আমরা মনে করি, আমার কথা নয়, আমরা বিভিন্নভাবে যে শুনতে পাই, তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই একেবারে ধ্বংসস্তূপ হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই। এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন? Why did you say these things again and again? She has destroyed the entire political structure and the economic structure, এবং লুট করে শেষ করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি 2,00,000 কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয়, তার কি থাকে? সেটাই তারা করেছে এখানে। তো সেখান থেকে টেনে তুলতে, এই ধ্বংস থেকে টেনে তুলতে
এই 3 মাস কি এনাফ টাইম? In no way. So we must give them time, we must give them support, এবং পরামর্শ দিতে হবে, তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছে। শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন, সেটি নিয়ে আমার অন্ততপক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই। আপনার এই বক্তব্যের সাথে একমত, এটি আমি বারবার বলতেও চাই। এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না, এখনো আমি বলতে এটি দ্বিধা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ, প্রশাসন, শাসন, সংসদ, প্রেস, মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে, মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানের নির্বাচন কমিশন, এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে মানে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2,00,000 কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না, অনেক অর্থনীতি বলছেন, আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না, কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে 2,00,000 কোটি টাকা কোথায় গেল, কে নিয়ে গেল, কার কাছে গেল? না, নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন, এখন এত দ্রুত তো হবে না আপনার। অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন, এটার উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বেরিয়েও আসছে, কে কোথায় গেছে, কোন দিন গেছে, একটু তার একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে। বাট থিংস আর কামিং আউট, আপনাদের মিডিয়াই আপনারা দেখাচ্ছেন, এগুলো মিডিয়াই আপনারা বের করে আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা? কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সবাই যেমন চাপ ছিল, এখনো নাকি চাপ আছে। কোনো চাপ নেই, এগুলো ভুল কথা। যারা এগুলো বলে তারা আপনার নিজের দায় এড়ানোর জন্য বলে। আমি যতটুকু লক্ষ্য করি, আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি, আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই, কোনো চাপ। চাপটা, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা, মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে, এটা আপনার কর্পোরেট হাউস বেসড, এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে। ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি, ওখানে কিছু কিছু সমস্যা আছে। এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন, যারা তাদেরকে তার দোষর হিসাবে কাজ করেছেন, দে আর স্টিল দেয়ার। শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি, টাইম। ব্যাপারটা কোনো দলের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি, অ্যান্টাই ডেমোক্রেসি, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন বলছে আমার অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল, অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই বিষয়টা একদিকে, আর গণতন্ত্র একদিকে। না, গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো, আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ, সেহেতু আপনি কি আসলে এই যে 3 মাস, 100 দিন, 105 দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন? মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তার সম্পাদক সাহেব করেছিলেন। জি, আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম, তখন আপনার খাতা দেখতাম, স্কোর দেখতাম, স্কোর করতাম। এখন তো আপনি পলিটিক্সে, এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না, আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে। আচ্ছা, মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে, দ্যাট ইজ মাই স্কোর, আমি সেটা দেখি। আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করে খাটো করে দেখানো, এটা কাছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে। এটা তো মারাত্মক। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি তো থাকবেই, তারা আপনার অভিজ্ঞ, একেবারে রাজনীতি অভিজ্ঞ, রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞ তা তো না, বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড, তারা ভালো করতে চায়। লেট আস সাপোর্ট দেম। আমাদের ছেলেরা এসছে এগিয়ে, তাদেরকে আমাকে সমর্থন করতে হবে, এটা বাস্তবতা। কেন সবসময় নেগেটিভ দেখবো? লেট আস
লেট আস সি পজিটিভলি। না, এটা খুবই ইন্টারেস্টিং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র, রেকর্ডিং, ভিডিও সব দেখতে বসছি, তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না। যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না, আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, আমার কাছে গণতন্ত্র শেষ কথা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান, এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না, সেটা আসলে 3 বছরও হইতে পারে। তো এটা একটা মানে না না, ভুল কথা। আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে, 3 বছর কখনোই যৌক্তিক সময় নাই। এবং আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যাটাকে আমরা সঠিকভাবে নিতে হবে। অর্থাৎ একটা এই যে সংস্কার কথা আমি বলেছি, সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে সাবমিট করবে। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে, তারপরে আলোচনা হবে, তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে। নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার। খুব বেশি সময় লাগার কথা না তো। নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না। আর ভোটার তালিকা করার নিয়ম আছে, সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে 9 মাস লাগবে। যদি কেউ বলে থাকে, আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে থেকে থাকলে, আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না, যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা। যেমন কেউ কেউ বলছে যে 2025-এর মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি। আমরা একটা রোড ম্যাপ চাই, বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া। তার কবে কি করবেন এটা তো গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করেই বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। আমরা 15 বছর ধরে আন্দোলন করছি। আমরা কিন্তু কখনোই একথা, আমরা 31 দফা তো আমরা দিয়েছি 2 বছর আগে। সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে। সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা, ফটকটা ওটাই, গেটটা সেটাই। সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে। সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান। আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো, জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, হ্যাঁ, এগুলো কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দের সই আমি 2-1টা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয় আপনি যদি একটু বলেন। 2-1টা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার, জুলাই মাস, সেগুলি সব মাথায় রেখেও আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, অতীত দিয়েছি আমি এখন। এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। আমার বিশ্বাস আমার দর্শক যারা, শ্রোতা যারা,
তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি, তখন আপনার 30 লক্ষ বলে যে বলুন, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অধ্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন, সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি। এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই। লেট আস নট ডিভাইড, লেট আস নট, আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি, এক জায়গায় এসে সঠিকভাবে এগোই। আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি, সেটাই একমাত্র পথ। লাস্ট প্রশ্ন, এটা অবশ্য দর্শকদের প্রশ্ন, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেল 24-এর জন্য আমাদের একটু সময়ও দিতে হবে। আমি শুধু এই প্রশ্নটি করতে চাই জনাব যে বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে, আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি না, এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছেন যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে। শোনেন, এইগুলো কিছু মানুষ আছেন, কিছু মনে করবেন না, যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না, এবং তাদের বায়াস, তারা বিএনপিকে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন। প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি, কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কাম করে ঢুকবে? এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে। আপনি বলেন, আমি নামগুলো বলতে পারি, হ্যাঁ, আপনার রহমান, আপনার এসালাম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে, তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে। এবং কনজিউমার গুডস যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে। সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি, সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাম টাইম। এটা তো কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিল। যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, মানুষ তো শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে it will take some time, definitely, and we must give that time. এমনিতে সাপ্লাই চেইনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা, অনেক ক্ষেত্রে আপনারা কাউকে কাউকে বহিষ্কারও করেছেন। এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে? না, আপনি আমাকে বলি, আমি কিন্তু মাঠের মানুষ। আমি আপনার ঢাকা বেস পলিটিশিয়ান নই, আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে। আমি পৌরসভার মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। শুধু আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয়। এখানে আমাদের দুর্ভাগ্য যে গত 54 বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি, কোনো গভর্নমেন্টই পারেনি, মেবি দ্যার ভেস্টেড ইন্টারেস্ট বলে পারেনি। এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করা না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না। সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিং এর মাঝখানে যে সমস্ত আপনার এই যে দালালরা যারা আছে, আপনার যারা ভাগ করে নিয়ে যায়, ভাগ করে টাকাগুলো নিয়ে যায় 4টা 5টা 6টা করে, সেখানে কিন্তু বেরিয়ে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং এইটা করার জন্যে আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার এবং সময় দরকার, যেখানে আপনি এটা করা সম্ভব হবে। আপনি জানেন খুব ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে, অ্যাসোসিয়েশনস আছে, আপনার যারা ফার্মার্সদের, যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের সেগুলো কিছু গড়ে ওঠেনি, উঠতে দেয়নি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ,
এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিবিদরা যেন ওই লক্ষ্যে কাজ করেন, সেটা অত্যন্ত জরুরি ব্যাপার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা আমরা করেছি, আপনি সবগুলো বিষয়েই আসলে আপনার অবস্থান, দলের অবস্থান চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন। আমাদের দর্শকরা খুব উপভোগ করেছেন, তারা খুবই অ্যাক্টিভ ছিলেন। 14,000-এর মতো দর্শক, কনকারেন্ট ভিউ ছিল আমাদের ইয়েতেই, চ্যানেল 24-ও নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছেন। বেশিরভাগ আপনার সাফল্য কামনা করেছেন, দলের সাফল্য কামনা করেছেন, কেউ কেউ কিছু সমালোচনাও করেছেন। আমরা পলিটিক্সে যখন করি তখন সমালোচনা সহ্য করতে হবে। আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা দেখলেন তরুণ ঘোষ, ডক্টর জাহিদুর রহমান ও সালাউদ্দিন সহ ঠিকানায় খালেক মহিরুদ্দিনের একটি ভিডিও। এই 4টি ভিডিও দেখলেন আপনারা এতক্ষণ। এই 4টি ভিডিও নিয়ে আপনাদের মনের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা এই 4টি ভিডিওর মাধ্যমে আমরা যে কোনো একটি ভিডিও বানিয়ে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? সব থেকে আজকের ভিডিওতে কার ভিডিওটি ভালো লাগছে? তরুণ ঘোষ, ডক্টর জাহিদুর রহমান, সালাউদ্দিন, নাকি ঠিকানায় খালেক মহিরুদ্দিন? কার ভিডিওটা সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।